আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন ত্রিপুরা ধান উৎপাদনে সারা দেশে পঞ্চম স্থানে রয়েছে। গোমতী জেলার স্বাস্থ্য বিষয়ক পরিকাঠামো উন্নয়নের জন্য চলতি অর্থ বছরে প্রায় 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে মাসের 24 তারিখে। আগামী 29 জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন ত্রিপুরা ধান উৎপাদনে সারা দেশে পঞ্চম স্থানে রয়েছে। রাজ্যে প্রতি হেক্টর পিছু ধান উৎপাদন হয় 3,459 মেট্রিক টন। 2023-2024 অর্থ বছরে ত্রিপুরা ধান উৎপাদিত হয়েছে 8,50,000 মেট্রিক টন। এবছর লক্ষ্যমাত্রা 9,54,000 মেট্রিক টন। কৃষিমন্ত্রী আজ আগরতলার অরুন্ধতী নগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত পর্যালোচনা সভায় এই কথা জানিয়ে বলেন, ধান শাকসবজি উৎপাদনে রাজ্যের সিপাহী জেলা গোমতী ও দক্ষিণ জেলার স্বয়ম্ভর, খোয়াই, ধলাই, ঊনকোটি জেলার স্বয়ম্ভরতা অর্জনের পাশাপাশি কাছাকাছি রয়েছে। ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে ইউরিয়া, এমএসপি প্রভৃতি কৃষিসার ভর্তুকিতে দেওয়া হয়। উদ্যানজাত ফসল উৎপাদনেও রাজ্যের যথেষ্ট অগ্রগতি রয়েছে। কৃষিমন্ত্রী আরও জানান, রাজ্যে জৈব পদ্ধতিতে চাষ করা 5 মেট্রিক টন আনারস আগামীকাল ওমানে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত 32.5 মেট্রিক টন আনারস বিদেশে পাঠানো হয়েছে বলে কৃষিমন্ত্রী জানান। গোমতী জেলায় স্বাস্থ্য বিষয়ক পরিকাঠামো উন্নয়নের জন্য চলতি অর্থ বছরে প্রায় 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্তগুলি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমার পৌরোহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার, জেলার 8টি ব্লকের জনপ্রতিনিধিরা। রাজ্যে আজ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। মায়ের আজ সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী মাতার ব্রত পালন করেন। জামাইদের আপ্যায়নের জন্য আজ বিশেষ ভোজের আয়োজনও করা হয়েছে। এই উপলক্ষে আজ সকালে রাজধানী আগরতলার বাজারগুলিতে ভিড় দেখা গেছে। বিভিন্ন মৌসুমী ফল, ষষ্ঠীর উপকরণে সাজানো ছিল বাজারগুলি। মাছ মাংসের দোকান, মিষ্টির দোকানেও ভিড় লক্ষ্য করা গেছে। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সহায়তায় আজ সিপাহী জেলা জেলাশাসক কার্যালয়ে শিশু পাচার প্রতিরোধ ও মোকাবেলা বিষয়ক কর্মশালা হয়। কর্মশালায় রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেন, রাজ্যের বেশিরভাগ অংশই আন্তর্জাতিক সীমান্ত বেষ্টিত। সংখ্যায় কম হলেও অনেক সময় রাজ্য শিশু পাচারের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে এই ধরনের কর্মশালার গুরুত্ব রয়েছে। তিনি বলেন, আবার নিঃসন্তান দম্পতি শিশু দত্তক নেয়ার আইনি পদ্ধতিগত জটিলতার কারণে শিশু পাচার হচ্ছে। তবে সিপাহী জেলায় এখনো এই ধরনের শিশু পাচার সংক্রান্ত ঘটনা নেই। তিনি শিশু পাচার রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট এস সিনহা, সিপাহী জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার সহ পুলিশ, বিএসএফ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন ভারতের সীমান্তবর্তী 100টি জেলায় এই ধরনের কর্মশালার আয়োজন করছে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের খোয়াই জেলা মিশন ম্যানেজারের কার্যালয়ের উদ্যোগে আজ খোয়াই জেলাভিত্তিক কর্মশালা হয়। কর্মশালার বিষয় ছিল জাতীয় গ্রামীণ জীবিকা মিশন স্বসহায়ক দলগুলির সাথে ব্যাংকের সংযোগ। কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, ব্যাংক সখীগণ এবং স্বসহায়ক দলের প্রতিনিধিরা অংশ নেন। খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীনে স্বসহায়ক দলগুলিকে আত্মনির্ভর করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, চলতি অর্থ বছরে জেলায় 1580টি স্বসহায়ক দলকে ব্যাংক থেকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কর্মশালায় জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের রিসোর্স পার্সন অর্থনৈতিক প্রক্রিয়ায় স্বসহায়ক দলগুলির অংশগ্রহণ এবং তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে ঊনকোটি জেলার ফটিকরায় পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এখানে বক্তারা দিনটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মহকুমা প্রশাসনের উপসমাহর্তা গোবিন্দ সরকার, শ্রম পরিদর্শক তন্ময় বড়ুয়া। সভাপতিত্ব করেন ফটিকরায় পঞ্চায়েতের প্রধান রাজীব দাস। অনুষ্ঠানের আয়োজনে ছিল জেলার শিশু সুরক্ষা ইউনিট। উল্লেখ্য, এবছর দিনটির ভাবনা, আসুন আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি, শিশুশ্রম বন্ধ করুন। বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আইনি সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ দক্ষিণ জেলায় বকাপা ব্লকের বকাপা এডিসি ভিলেজে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আইনজীবী তাপস ঘোষ শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009, খাদ্য নিরাপত্তা আইনে নাগরিকদের অধিকার ও শিশুশ্রম নিষেধাজ্ঞা এবং নিয়ন্ত্রণ আইন 1986 সম্পর্কে জনগণের সামনে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি হামারা সংবিধান হামারা সম্মান পাঁচ প্রাণাঙ্গিকার এই আহ্বানে দেশব্যাপী প্রচার অভিযান সম্পর্কেও জনগণকে সচেতন করে ওয়েবসাইট বা লিঙ্কের মাধ্যমে শংসাপত্র পাওয়ার সুবিধা গ্রহণে উৎসাহিত করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে মাসের 24 তারিখে। এই অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং লোকসভার অধ্যক্ষ নির্বাচন করা হবে। লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেবেন এবং এই অধিবেশনে
রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হবে। এদিকে চলতি মাসের 27 তারিখে রাজ্যসভার অধিবেশন বসছে। আগামী মাসের 3 তারিখে সংসদের অধিবেশন শেষ হবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক মাধ্যমে এই কথা জানান। তিনি বলেন, 140 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আলোচনা ও বিতর্কের উপযুক্ত মঞ্চ সংসদ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে চন্দ্রবাবু নাইডু আজ শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডুকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, টিডিপি, জনসেনা এবং বিজেপি সরকার অন্ধ্রপ্রদেশকে গৌরবের নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং রাজ্যের যুবকদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে আজ মোহন চরণ মাঝি শপথ গ্রহণ করেছেন। উপমুখ্যমন্ত্রী হিসেবে কনকবর্ধন সিংদেও এবং প্রভাতী পারিদা শপথ গ্রহণ করেন। ভুবনেশ্বরে জনতা ময়দানে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল রঘুবর দাস মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মন্ত্রগুপ্তীয় শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, টানা 24 বছর নবীন পটনায়ক নেতৃত্বাধীন বিজু জনতা দলের শাসনের অবসান ঘটিয়ে এই প্রথম ওড়িশায় বিজেপি ক্ষমতা এলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। আগামী 29শে জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, চলবে 19শে আগস্ট পর্যন্ত। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ দর্শনের জন্য যাত্রাপথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের ধলাই জেলার মনু থানাধীন এসকে পাড়ায় আজ দুপুরে এক পথ দুর্ঘটনায় কুসন্তী ত্রিপুরা নামে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী ট্রাক ওই মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নতুন 3 আইন নিয়ে গ্রাম ও ব্লক স্তরে সচেতনতা শিবিরের আয়োজন করছে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আজ জানান, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের উপর সচেতনতার সভা ইতিমধ্যেই গন্ডাতুই, সমরপুর এবং কুমারঘাটে হয়েছে। আগামী 20 জুনের মধ্যে রাজ্যের সবকটি মহকুমায় সচেতনতা শিবির আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে এনডিএ জোট জয়ী হয় আর জোলাইবাড়ির দেবদারুতে বিজেপির উদ্যোগে বিজয় মিছিল হয়। মিছিল উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি এই উপলক্ষে সারা দেশে আজ থেকে আগামী 26শে জুন পর্যন্ত নেশামুক্ত ভারত পক্ষ পালন করছে। এর উদ্দেশ্য হল মাদকের কুফল সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। মেলাখোর বাজার সংলগ্ন চর এলাকায় গতকাল ব্রাউন সুগার সহ আলিয়া বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 6.2 গ্রাম ব্রাউন সুগার আটক করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 জুন অনুষ্ঠেয় G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামীকাল ইতালির আপুলিয়া সফরে যাচ্ছেন। আজ বিকেলে নতুন দিল্লিতে পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সাংবাদিকদের জানান, তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি বলেন যে সফরটি G7 শীর্ষ সম্মেলনে উপস্থিত অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ভারতের এবং বৈশ্বিক দক্ষিণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জড়িত হওয়ার একটি সুযোগ হয়ে উঠবে। এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের 11তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটানা 5ম বার অংশগ্রহণ। শীর্ষ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী G7 নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে 100 দিনের কৃষি কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শ্রী চৌহান প্রধানমন্ত্রীর সংকল্প অনুসারে দ্রুত কাজ করার লক্ষ্যে আধিকারিকদের কৃষক ভিত্তিক কাজের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেন। দেশের কৃষিক্ষেত্রকে শক্তিশালী করতে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন কৃষিমন্ত্রী। তিনি কৃষকদের মানসম্পন্ন সার, বীজ এবং উপকরণের প্রাপ্যতা অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করতে বলেন। কেন্দ্রীয় সরকার আজ নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেছে। ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হবেন। আগামী 30শে জুন ভারতের নতুন সেনাপ্রধান পদে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ওই দিনই জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহকারী সেনাপ্রধান পদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ত্রিপুরায় 43তম জাতীয় যোগাসন প্রতিযোগিতার আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে আজ ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে দেখা করেন রাজ্য যোগ সংস্থার কর্তারা। আগামী বছরের 4 থেকে 6 জানুয়ারি এই জাতীয় আসর হবে। সচিবালয় আসরের আয়োজনের প্রাথমিক প্রস্তুতি সম্পর্কে ক্রীড়ামন্ত্রীকে অবহিত করেন তারা। ক্রীড়ামন্ত্রী এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষাংশগুলি আরেকবার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ত্রিপুরা ধান উৎপাদনে সারা দেশে পঞ্চম স্থানে রয়েছে। গোমতী জেলার স্বাস্থ্য বিষয়ক পরিকাঠামো উন্নয়নের জন্য চলতি অর্থবছরে প্রায় 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসছে এ মাসের 24 তারিখে। আগামী 29 জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।